আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন তথ্যচিত্রটি প্রচারের পর এর সঙ্গে যুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছিলেন শেখ হাসিনা সরকার। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সানডে টাইম। প্রতিবেদনে বলা হয়, এই ইস্যুতে ক্ষমতাচ্যুত সরকারের কর্তা ব্যক্তিরা প্রখ্যাত ব্রিটিশ আইনজীবী ডেসমন্ড ব্রাউন কেসির পরামর্শ নিয়েছিলেন। তথ্যচিত্র নির্মাণের সঙ্গে জড়িত থাকায় ডেভিড বার্কম্যানকে বাংলাদেশে গ্রেফতারের পরিকল্পনা করেছিল তৎকালীন সরকার। 2021 সালের 1 ফেব্রুয়ারি প্রচার হওয়া ওই প্রামাণ্যচিত্রে শেখ হাসিনা সরকারের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের তথ্য উঠে আসে। এর জেরেই যুক্তরাষ্ট্র তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার ভাইদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সংবিধানের মূলনীতি এবং দেশের নাম পরিবর্তন করার সুযোগ নেই বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ এবং বিশিষ্ট আইনজীবীরা। আর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ জটিলতা সৃষ্টি করবে বলেও মনে করেন তারা। সংবিধান সংস্কার কমিশনের দেয়া কিছু সুপারিশকে সাধুবাদ জানালেও বেশিরভাগ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক এবং অ্যাডভোকেট আহসানুল করিম। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছেই সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেন। এতে মোট 150টি সুপারিশ করা হয়। সংবিধানের প্রস্তাবনায় জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র অন্তর্ভুক্ত করার সুপারিশ করে কমিশন। একই সাথে বাংলাদেশের সাংবিধানিক নাম জনগণতান্ত্রিক বাংলাদেশ করারও সুপারিশ করে। এ ধরনের সুপারিশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক ও আইনজীবী আহসানুল করিম। 5 বছর 7 বছর পরে আবার নতুন সরকার আসবে, তারাও বলবে নতুন নাম দেই। নাম মূলনীতিগুলি খুবই অস্থিরতায় চলে আসবে, কিন্তু কিছু কিছু জিনিস আছে পছন্দ না হলেও বদলাতে হয় না। আমার তো দুনিয়ায় কোনো দেশ মনে আসছে না যে গত 50 বছরে বা 100 বছরের নাম পাল্টিয়েছে। 4টা মূলনীতি যার উপর কনস্টিটিউশন বেস হয়ে আছে ফাউন্ডেশন, সেগুলোকে উল্টানো যায় না। রাষ্ট্রের নাম বদলানোর কোনো গ্রহণযোগ্যতা আমি দেখি না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু করার সুপারিশে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার কথা বলা হয়েছে কমিশন প্রতিবেদনে। মোট আসন সংখ্যা 505 করা হয়েছে সুপারিশে। বাংলাদেশের প্রেক্ষাপটে দ্বিকক্ষের প্রয়োজনীয়তা নেই বলেও মনে করেন তারা। দুনিয়াতে দ্বিকক্ষ বিশিষ্ট হয় যেখানে বহু জাতি, ভাষা, ধর্মের সমন্বয়ে একটা দেশ হয়, যেমন ভারত। আমরা তো সব বাঙালি, সব বাংলায় কথা বলি, তো এইগুলি না জেনে না বুঝে হুট করে দ্বিকক্ষ পালন কেন দরকার আমি তো এখনো কিছু বুঝলাম না। যারা নিম্নকক্ষে ইলেক্টেড হয়েছেন তাদেরই মনোনীত প্রতিনিধিরা এখানে আসছেন, সুতরাং উচ্চকক্ষে যারা থাকবে তারা সাবসার্ভিয়েন্ট হবেন টু দ্য নিম্নকক্ষ, বোঝা যায়, কারণ তাদের দ্বারা অ্যাপয়েন্টেড। তো লাভ কি হবে? বিচার বিভাগের বিকেন্দ্রীকরণে দেশের সব বিভাগীয় শহরে হাইকোর্ট বিভাগের মর্যাদা এবং এখতিয়ার সম্পন্ন একটি একক স্থায়ী আসন প্রবর্তনের সুপারিশ রয়েছে সংবিধান সংস্কার কমিশনের। এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। আর 21 বছর বয়সে সংসদ নির্বাচনে অংশ নেয়ার বিধানের চরম আপত্তি জানান আহসানুল করিম। 25 বছর লেগে যায় অন্তত তার মাস্টার্স ডিগ্রি করতে। তার মানে কি আমরা উৎসাহিত করছি পড়াশোনা করা যাবে না? তো রাজনীতি কি পড়াশোনা? তো আমরা তো একটা জাতিকে শিক্ষিত জাতি হিসেবে চাই। আগে শিক্ষিত হোক, তারপর ডিসাইড করবে রাজনীতি করবে কি করবে না। চট্টগ্রামে হাইকোর্ট হলো, খুলনায় হলো, বরিশালে হলো, সুবিধা আছে, কিন্তু কোনো একটা ব্যাপারে চট্টগ্রামের হাইকোর্ট এক রায় দিল, খুলনার হাইকোর্ট আরেক রায় দিল, সিলেটের হাইকোর্ট আরেক রায় দিল, তো পুরো আইন ব্যবস্থাটা আমরা উকিলরা যেভাবে দেখে অস্থিতিশীল হয়ে যাবে। কিছু সাংবিধানিক অধিকার প্রশ্নেও দ্বিমত পোষণ করেন তিনি। জামিনে মুক্তির অধিকার কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ঢোকাতে হবে। এটা যদি সাংবিধানিক অধিকার দেয়া হয়, তো একজন খুনি আসামি যে বলবে এটা আমার সাংবিধানিক অধিকার, আমাকে জামিন দিতে হবে, সেটা আসলে জামিন ফান্ডামেন্টাল রাইট হতে পারে না। একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা এবং প্রধানমন্ত্রী দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে দেয়া সুপারিশকে সাধুবাদ জানান এই 2 আইনজীবী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।
বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সবার সহযোগিতায় ভোট না দিতে পারার আক্ষেপ ঘোচাতে চায় নির্বাচন কমিশন। দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করে একথা বলেন তিনি। সিসি আরও বলেন, নির্বাচনের নামে আর প্রহসন নয়, 20 জানুয়ারি থেকে শুরু হয়ে 3 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবে নির্বাচন কমিশন। নাজিবুর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন। 2008 সালের 1 জানুয়ারির আগে জন্ম নেয়া প্রত্যেক নাগরিকের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশনের প্রায় 65,000 কর্মকর্তা কর্মচারী। সাভারে দেশব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় নতুনভাবে ভোটার তালিকায় যুক্ত হতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। ভোটার হতে পারবো, তো তাছাড়া আমি আমার এনআইডি কার্ডটাও পাবো, আমার যে পরিচয়টা সেটা জাতীয়ভাবে সংরক্ষিত থাকবে, সেটা আমার খুব ভালো লাগছে। তাছাড়া যে এরপর যে আমি আমার জনপ্রতিনিধি নির্বাচন করবো, তিনি আমাদের সেবায় কাজ করতে পারবেন, আমার পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করবো, তিনি যেন কোনো অন্যায় বা দুর্নীতি না করেন। একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, যেখানে কোনো ঝামেলা থাকবে না, কোনো করাপশন বা এরকম কিছু থাকবে না, এরকম একটা নির্বাচন প্রত্যাশা করছি। এর আগে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনাররা বলেন, নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। আর্লি 30s, 33, 34 থেকে শুরু করে নিচে এরা ভোটের স্বাদই পায় নাই এবং তারা ভোটের জন্য মুখিয়ে আছে। এবার ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের সন্তানদের প্রত্যাশা আমরা পূরণ করব। সবাই যেন ভোট দিতে পারেন। শাসক নয়, জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম, আর সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টায় চলবে। সেই হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকব। জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোট দিতে না পারার আক্ষেপ ঘুচাতে চায় ইসি। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে, সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রাম নিয়েছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। 3 ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার সংগ্রহের পর নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 11 এপ্রিল পর্যন্ত। জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা ছিল ভোটের অধিকার ফিরে পাওয়া। সে লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন, যেটি চলবে আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত। তারা বলছে, ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে ভোটের নামে যে প্রহসন হয়েছে তা দূর করতে চায় কমিশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, সাভার। নতুন বছরে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা যেন কাটছে না। সরকার 2 দফায় শুল্ক কর কমালেও তার সুফল পাচ্ছেন না ভোক্তারা। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ভোজ্য তেল বাজারজাত করায় বাজারে সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। ফলে বেশি দামে সয়াবিন কিনতে হচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। গত বছরের নভেম্বর থেকে অস্থির হয়ে ওঠে দেশের ভোজ্য তেলের বাজার। সরবরাহ কমিয়ে সেই সময় বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়। পরবর্তীতে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে গত 9 ডিসেম্বর লিটারে 8 টাকা দাম বাড়ানো হয়। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নতুন বছরের শুরু থেকে ফের সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দেয় বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। 20 কার্টন চাইলে 5 কার্টন পাইবেন। 5 কার্টন দিলে আমার চাহিদা যদি থাকে 50 কার্টন, আমার 5 কার্টন তো 10 মিনিটে বিক্রি হয়ে যায়। পরবর্তীতে নাই থাকে আর কি। 2 কার্টন চাইছিলাম, উনি আমাকে 1 কার্টন তেল দিয়েছে। চাহিদা অনুযায়ী যদি আমরা তেল পাইতাম তাহলে কাস্টমার কত তাদের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারতাম। এরপর 16 ডিসেম্বর ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে নতুন বছরের 31 মার্চ পর্যন্ত আমদানিতে শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর শতভাগ অব্যাহতি দেয় সরকার। পাশাপাশি ভ্যাট 15 থেকে কমিয়ে 5% করা হয়। তবুও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। সরকার বলছে অ্যাভেলেবেল তেল আছে, কিন্তু কোম্পানি তেল দিতেছে না। 1 মাস হয় না তেলের দাম বাড়াইলো। এটা একটা কোম্পানি, একটা সিন্ডিকেট। গায়ের রেট 850 টাকা, আমরা কিনতেছি 850 টাকায়, তাহলে আমি কত বিক্রি করব? ডিলার তো 850 টাকা বিক্রি করার কথা না, সে 835 টাকা বিক্রি করার কথা। আমি তেলের জন্য 5 টাকা দিলে 4 টাকা তেল দিলে 1 টাকার মনে কোনো অন্য মাল দিবে, এটা স্বাভাবিক, দিয়ে দেয়।
এখন আমি মনে করি এই মালটা তো আমার তো ড্যামারে দিয়ে বিক্রি করতে হয়। বাজার ঘুরে দেখা গেছে বোতলজাত 5 লিটারের তেল কিছুটা সরবরাহ থাকলেও 1 ও 2 লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে অতিরিক্ত মূল্যে ডিলারের কাছ থেকে তেল কেনায় বাধ্য হয়েই ক্রেতাদের কাছে বেশি দামে তেল বিক্রি করতে হচ্ছে বলে জানান খুচরা বিক্রেতারা। এই তেলটা ওরা আমাদের কাছ থেকে 820 টাকা নেওয়ার কথা, এখন ক্রাইসিসের দোয়াই দেখাইয়া ওরা 850 করে হাতায় নিচ্ছে। তাহলে মাঝখান দিয়ে ভোগান্তি হচ্ছে কারা? যারা ক্রেতা, যারা বিক্রেতা, তাদের দুইজনের পক্ষে ঝগড়া বিবাদ হচ্ছে। তাহলে এখন আমরা কি নিরুপায় বলেন? আমাদেরও তো সংসার আছে, দোকান ভাড়া আছে, ঘর আছে। বিক্রেতাদের আশঙ্কা রমজানের আগে আরেক দফা ভোজ্য তেলের দাম বাড়ানোর জন্যই ব্যবসায়ীরা কারসাজি করে ফের কৃত্রিম সংকট তৈরি করেছেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির 31 দফা বাস্তবায়ন করতে হলে দল পুনর্গঠন করা জরুরি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি একথা জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দল পুনর্গঠন না করা গেলে দেশ পুনর্গঠন করা সম্ভব নয়। ইমরুল আহসানের রিপোর্ট। সোমবার থেকে সদস্যপদ নবায়ন শুরু করেছে বিএনপি। নিজের সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 20 টাকা চাঁদা দিয়ে তিনি প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন। এ সময় তারেক রহমান বলেন, অন্য সব সেক্টরের মতো ফ্যাসিবাদী শাসনে নিষ্পেষিত হয়েছে বিরোধী রাজনৈতিক কর্মীরাও। সদস্যপদ নবায়ন কার্যক্রম দলকে পুনর্গঠনের সুযোগ বলে উল্লেখ করেন তিনি। যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে, যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে, যেই নেতাকর্মীগুলো, যেই কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে, মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। এবং সেই জন্যই আজকে আমাদের এই নবায়ন, যেই প্রতিষ্ঠানটির সাথে আমরা এত কিছুর পরেও আছি, সেই প্রতিষ্ঠানটিতে যখন আমরা আবার নবায়ন করছি, এটি একটি আনন্দের বিষয়। এবং এই আনন্দ আমরা সমগ্র বাংলাদেশে বিএনপির লক্ষ কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই। যে দেশপ্রেম নিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গুম খুনের পরেও, শত অত্যাচার নির্যাতনের পরেও আমরা দমে যাইনি। আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে আসুন আজ আমরা আবার দলকে পুনর্গঠিত করার জন্য আসুন আমরা আমাদের কাজ শুরু করি আজকে থেকে। বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে দল পুনর্গঠন জরুরি বলে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, যোগ্যদের দলের সাথে সম্পৃক্ত করতে হবে। আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে, আরো তাদেরকে কাছে নিয়ে আসতে হবে, দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সাথে আরো সম্পৃক্ত করতে হবে। দলে অনুপ্রবেশ ঠেকাতে এবছর নতুন সদস্য যুক্ত করছে না বিএনপি। জিনিসটাকে এইভাবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির শুরুর দিকে ঐক্যমতে পৌঁছবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সাথে সাক্ষাতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সেই সাথে ডক্টর ইউনূস জানান, রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হলে সরকার তাদের জুলাই সনদে স্বাক্ষরের জন্য অনুরোধ করবে। এ সময় উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। সাংবাদিকদের আটক এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার কিছু রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রেসি। প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।